রিতেশ বাবু তার স্ত্রী সুজাতা দেবী এবং এক পুত্র সন্তান সায়নকে নিয়ে সুখে শান্তিতে কলকাতা শহরে বসবাস করে। সুজাতা দেবী বরাবরই খুবই স্বাস্থ্যবান প্রকৃতির মহিলা ছিল। সায়ন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল। সে বড় হয়ে এক নামকরা ইঞ্জিনিয়ার হয়। কাজের সূত্রে সায়ন আমেরিকাতে চলে যায়। সেখানে গিয়ে সায়নের এক বিদেশি মেয়ে মারিয়ার সাথে পরিচয় হয়। সায়নের মারিয়াকে খুবই ভালো লাগে। মারিয়া দেখতে সুন্দরী হলেও সে অত্যন্ত মোটা ছিল। বিদেশি কালচারে মানুষ হলেও মারিয়া বাংলা ভাষা ভালোই বুঝতে পারে, কিন্তু সে ভালো করে বাংলা বলতে পারত না। মারিয়ার মোটা ফিগার নিয়ে সায়নের কোনো সমস্যা ছিল না। ধীরে ধীরে সায়ন এবং মারিয়ার বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। একদিন সায়ন মারিয়াকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। মারিয়া, ইউ আর সো প্রিটি। আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। মানে কিভাবে বলবো কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও সায়ন? বলে ফেলো। এত লজ্জা কেন পাচ্ছ? প্লিজ সে, ডোন্ট বি শাই হানি। মারিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। আই মিন, উইল ইউ ম্যারি মি? মারিয়া সায়নের কথা শুনে খুবই লজ্জা পেয়ে যায়। সে সায়নকে বিয়ে করার জন্য রাজি হয়। সায়ন নিজের পরিবারকে কিছু না জানিয়েই মারিয়াকে বিয়ে করে। বিয়ের পর সে তার চাকরি আমেরিকা থেকে ইন্ডিয়াতে ট্রান্সফার করে নেয়। সে মারিয়াকে নিয়ে কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসে। সায়ন তার বাবা মাকে তাদের বিয়ের কথা জানায়। রিতেশ বাবু এবং সুজাতা দেবী কিছুতেই এই মোটা বিদেশি বউকে মেনে নিতে পারছিল না। তারা সায়ন এবং মারিয়াকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। সুজাতা দেবী সবসময় মারিয়াকে তার মোটা ফিগার এবং সাদা ফ্যাকাশে বিদেশি গায়ের রঙের জন্য কথা শোনাতো। একদিন মারিয়া শর্ট টাইট ফিট ড্রেস পরে শপিং করতে যাওয়ার জন্য তৈরি হয়। ঠিক সেই সময়, এই যে সাত সন্ধেবেলা মোটা সাদা ভূত সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? বলি, লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে ফেলেছো দেখছি। নিজেকে একবার দেখেছো আয়নায়, কেমন লাগে? What are you saying, auntie? I know I am fat, but এই ড্রেসটা আমায় খুব বিউটিফুল লাগছে, আন্ডারস্ট্যান্ড? এ মা, তুমি কি ইংরেজিতে ফটর ফটর করছো? বুটিফুল আন্ডারপ্যান্ট? ছি ছি ছি, শাশুড়ি মায়ের সামনে আন্ডারপ্যান্টকে তুমি বুটিফুল বলছো? ছি ছি ছি, হে ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও। সুজাতা দেবী বকবক করতে করতে নিজের ঘরে চলে যায়। মারিয়াও নিজের মতো শপিং করতে চলে যায়। একদিন মাঝরাতে রান্নাঘরে হাতাখুন্তির আওয়াজ শুনি সুজাতা দেবী ও রিতেশ বাবুর ঘুম ভেঙে যায়। তারা রান্নাঘরে এসে মারিয়াকে মাঝরাতে রান্না করতে দেখে অবাক হয়ে যায়। বৌমা, তুমি এত রাতে কি করছো রান্নাঘরে? তোমার কি শরীর খারাপ করলো নাকি? আমি কি সায়নকে একবার ডাকবো? নো নো আঙ্কেল, আমি তো পাস্তা রান্না করছি। আই এম সো হাংরি। আমেরিকায় তো এখন সকাল, সবাই ব্রেকফাস্ট করছে, সো আমিও পাস্তা কুক করে ইট করব। আপনারাও খাবেন আমার সাথে। এই মাঝরাতে তুমি পেটটা রান্না করছো? কি সব রান্না বাবু, বাপের জন্মে শুনিনি পেটটা বলে কোনো মানুষ খাবার খায়। এইসব গিলে গিলেই তুমি এরকম মোটা মোষ হয়েছো না? ধাত গিন্নি, ছাড়ো না। কেন মেয়েটাকে সবসময় কথা শোনাও? ও নিজের মতো যা করছে করুক না। রিতেশ বাবু সুজাতা দেবীকে নিয়ে ঘরে চলে যায়। মারিয়া নিজের মনের মতো হোয়াইট সস পাস্তা বানিয়ে খায় এবং বাকি পাস্তা সকলের জন্য ফ্রিজে তুলে রাখে। সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা মারিয়ার কিছুতেই ঘুম আসতে চায় না। সে কানে হেডফোন লাগিয়ে ব্যালকনিতে হাঁটাহাঁটি করে। উফ, কিছুতেই আমার ঘুম আসছে না। এইসব ইন্ডিয়ান পিপলরা রাত্রিবেলা কি করে এত ডিপ স্লিপ নেয়? চাই একটু ছাদে ওয়াক করে আসে। এই বলে মারিয়া গান শুনতে শুনতে ছাদে চলে আসে। ছাদে এসে জোরে জোরে সে ইংরেজি গান গাইতে শুরু করে। হ্যালো লাইলা, আই এম প্রিটি লেডি, কাম অন ডান্স উইথ মি, আই এম প্রিটি, ইয়াহু ইটস ডান্স, প্রিটি ডান্স। মারিয়ার গানের গলা শুনে রিতেশ বাবু, সুজাতা দেবী এবং সায়নের ঘুম ভেঙে যায়। তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা কিছুই বুঝে উঠতে পারে না যে আসল ব্যাপারটা কি। মারিয়া মনের আনন্দে গান গাইতে গাইতে দোলনার উপর ধপ করে গিয়ে বসে পড়ে। সে তার মোটা শরীর নিয়ে যেই দোলনায় বসে, তখনই দোলনা ভেঙে গিয়ে মারিয়া বিকট শব্দ করে ছাদে পড়ে যায়। মারিয়া ব্যথায় চিৎকার করে ওঠে। সুজাতা দেবী, রিতেশ বাবু ও সায়ন দৌড়ে ছাদে যায়। সেখানে মারিয়াকে ওইভাবে পড়ে থাকতে দেখে তারা খুবই অবাক হয়। গেল রে গেল, আমার ছাদ তো এই মোটা বিদেশি ভূত ভেঙেই দিল রে।
আমি তাই ভাবলাম এখন ভূমিকম্প কোথায় হলো, আমার এত শখের দোলনা ভেঙে দিল রে। মারিয়া, তুমি এত রাতে ছাদে গান করছো কেন? এটা আমেরিকা নয়, সবাই ঘুমাচ্ছে তো। প্লিজ ডোন্ট ডিস্টার্ব আদার্স। আই এম রিয়েলি সরি গাইস, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কোথায় লেগেছে তোমার? চলো ওষুধ লাগিয়ে দেবো। সবাই মিলে নিচে চলে যায়। এভাবে আরো বেশ কিছুদিন কাটে। সুজাতা দেবী তার মোটা বিদেশি বৌমাকে কিছুতেই সহ্য করে উঠতে পারে না। একদিন বৌমাকে রোগা করাবে বলে সে জোর করে মারিয়াকে নিজের সাথে সকালে হাঁটতে নিয়ে যায়। রাস্তায় বেরিয়ে সুজাতা দেবীর সাথে পরমার দেখা হয়। সে বিদেশি মোটা মারিয়াকে দেখে খুবই মজা করতে শুরু করে। যাই বলো দিদি, তোমার ছেলে ভালোই একটা সাদা হাতি বিদেশ থেকে তুলে এনেছে। বিয়ে করার জন্য সায়ন আর মেয়ে খুঁজে পেল না। তুমি আমায় বলতে পারতে, আমি সায়নের জন্য সুন্দরী মেয়ে দেখে দিতাম। অবশ্যই শাশুড়ি বৌমা দুজনেই মোটা, ভালোই মানিয়েছে। হুইসি আন্টি এত আননেসেসারি টক করছে। হে, ইউ ডোন্ট সে এনিথিং অ্যাবাউট মাই সায়ন বেবি। ও মা গো, শাশুড়িকে আন্টি বলছে? এ কি মেয়ে, আবার বলে কি সায়ন বেবি? সায়নের বিয়ের পরেই বাচ্চাও হয়ে গেল। ছি ছি, মা গো মা, মনে হয় বিয়ের আগে থেকেই। ইস, ভাবলেও ঘেন্না হচ্ছে। পরমা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সুজাতা দেবী মারিয়ার উপর ভীষণ রেগে যায়। সে মারিয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। সুজাতা দেবী মারিয়াকে আর এক মুহূর্ত সহ্য করে উঠতে পারে না। সে মারিয়াকে সায়নের জীবন থেকে সরানোর জন্য ভয়ানক রকম ফোন দিয়ে আটতে শুরু করে। সায়ন মারিয়াকে রিতেশ বাবু এবং সুজাতা দেবীর কাছে রেখে কাজের সূত্রে কিছুদিনের জন্য আবার আমেরিকাতে চলে যায়। সুজাতা দেবী মারিয়াকে রাস্তা থেকে সরানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায়। একদিন রিতেশ বাবু এবং মারিয়া বাড়িতে না থাকায় সুজাতা দেবী পরমার কাছ থেকে পরমার ভাই বিখ্যাত দিলীপ গুন্ডার টেলিফোন নাম্বার জোগাড় করে। সুজাতা দেবী দিলীপকে ফোন করে তার সাথে কথা বলতে শুরু করে। আপনাকে একটা কাজ করে দিতে হবে। আমার মোটা বিদেশি বৌমাকে কিডন্যাপ করে তাকে প্রাণে মেরে ফেলতে হবে। আমি কিছুতেই মোটা বিদেশি বউকে সহ্য করতে পারবো না। আমার জীবন একদম জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে। ওকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনি চিন্তা করবেন না। আমি পরমা বোনের কাছ থেকে সব ঘটনা শুনেছি। আপনার বিদেশি মোটা বউকে আমি জব্দ করে দেব, কিন্তু আমার কিছু খরচা পানি লাগবে মাসিমা। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, আপনি শুধু আমার কাজটা করে দিন। সুজাতা দেবী মারিয়াকে কিডন্যাপ করানোর জন্য দিলীপের সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করে ফেলে। একদিন মারিয়া বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বাইরে বেরোয়। সেই সময় সুজাতা দেবী মারিয়ার ঘরে আসে। মারিয়ার ঘরে আলমারিতে নানান রকম ছোট ছোট টাইট ফিটিংস ড্রেস দেখে সুজাতা দেবীর খুবই লোভ হয়। জামা কাপড়গুলো মন্দ নয়। ওই সাদা হাতি যখন এমন ছোট ছোট জামা পরতে পারে, আমি কেন বাদ যাব? আর তাছাড়া এখন তো বাড়িতে কেউ নেই। একটু পরে মারিয়া বাড়ি ফিরে আসবে আর দিলীপ ওকে কিডন্যাপ করে নেবে। সেই ফাঁকে আমি একটা ড্রেস পরে দেখি তো আমায় কেমন লাগছে। সুজাতা দেবী মারিয়া ছোট ছোট ড্রেস পরে আয়নায় নিজেকে দেখতে থাকে। সে নিজেকে দেখে নিজের রূপে অভিভূত হয়ে যায়। সে মনে মনে ভাবে, তার থেকে সুন্দরী পৃথিবীতে আর বোধহয় কেউ হতেই পারে না। ঠিক সেই মুহূর্তে দিলীপ গুন্ডা তাদের বাড়িতে এসে পৌঁছায় এবং বাড়ির মেন ফিউজ থেকে লাইটের তার কেটে দেয়। সুজাতা দেবী চোখে কিছুই দেখতে পায় না। দিলীপ গুন্ডা চুপি চুপি মারিয়ার ঘরে ঢুকে পড়ে। দিলীপের কাছে মারিয়ার কোনো ফটো ছিল না, আর নাইবা সে সুজাতা দেবীকে আগে কখনো দেখেছিল। তাই সে মোটা সুজাতা দেবীকে বিদেশি জামা পরে দেখে বৌমা আর শাশুড়ি মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না। এই হাতিটাই মনে হচ্ছে বিদেশি ব্র্যান্ডেড বৌমা। দাঁড়া, তোর ছোট ছোট পোশাক পরে ঘুরঘুর করা বার করছি। আজ তোকে কিডন্যাপ করে পৃথিবী থেকে সরিয়ে দেব, তারপর তোর শাশুড়ির কাছ থেকে অনেক অনেক নোট নিয়ে মস্তি করব। এই বলে দিলীপ সুজাতা দেবীর উপর ঝাঁপিয়ে পড়ে তার চোখ ও মুখ বেঁধে দেয় এবং জোর করে তাকে টানতে টানতে গাড়ির দিকে এগিয়ে নিয়ে আসে। সেই সময় মারিয়া বাড়িতে ফেরে। দূর থেকে সে এমন দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। ওরা আন্টিকে কোথায় নিয়ে যাচ্ছে? ও মাই গড, কিডন্যাপার! আন্টিকে বিপদের হাত থেকে বাঁচাতেই হবে এনি হাউ। বাট কিভাবে? আমি কি করি? হে লর্ড, প্লিজ সেভ মাই মাদার ইন ল। মারিয়া গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু দিলীপ গাড়ি নিয়ে সজোরে চালিয়ে হুশ করে উধাও হয়ে যায়। মারিয়া এই দেখে খুবই কান্নাকাটি শুরু করে। অন্যদিকে দিলীপ গুন্ডা সুজাতা দেবীকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে একটা গোডাউনের মধ্যে নিয়ে আসে এবং তাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয়।
সুজাতা দেবী ছটফট করতে থাকে। হাজার চেষ্টা করেও সে দিলীপের হাত থেকে নিজেকে উদ্ধার করার রাস্তা খুঁজে পায় না। অন্যদিকে মারিয়া পুলিশ স্টেশনে এসে সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশ মারিয়াকে নিয়ে সুজাতা দেবীকে খুঁজতে বেরিয়ে পড়ে। দিলীপ সুজাতা দেবীর চোখ এবং মুখ খুলে দেয়। ওরে হতচ্ছাড়া রে, তুই কোন দেশের গুন্ডা রে বেটা? আমায় কেন তুলে এনেছিস? তুই জানিস আমি কে? বাবা, তুই তো দেখছি ভালোই বাংলা বলছিস রে সাদা টাটা সুমো। তোর শাশুড়ি বললো তুই নাকি বিদেশি। যাই বলিস না কেন, ড্রেসও কিন্তু তুই খাসা পড়েছিস, একেবারে ঝিঙ্কু। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই বলে দিলীপ পকেট থেকে সুজাতা দেবীকে খুন করার জন্য চাকু বের করে তার কাছে নিয়ে আসে। ওরে মাথা মোটা বলদ গুন্ডা, আমি বৌমা নই রে, আমি শাশুড়ি। তোকে ফোন করে মারিয়াকে মারার জন্য বলেছিলাম, আর তুই কিনা আমায় তুলে এনে মেরে ফেলছিস। ছেড়ে দে আমায় বলছি। দিলীপ কোনো কথাই শুনতে চায় না। সে চাকু নিয়ে সুজাতা দেবীকে মারতে যাবে, ঠিক সেই সময় মারিয়া পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়। পুলিশ দিলীপকে ধরে নেয় এবং সুজাতা দেবীকে উদ্ধার করে। আর ইউ অল রাইট আন্টি? এই বদমাশটা আপনার কোনো ক্ষতি করেনি তো? আপনি ঠিক আছেন তো? সুজাতা দেবী মারিয়ার ভালো মানুষই দেখে নিজের কুকর্মের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। সে হাউ হাউ করে কেঁদে ওঠে। মারিয়ার কাছে সে কিভাবে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। বৌমা, তুমি না থাকলে আজকে আমি হয়তো আর বেঁচেই থাকতাম না। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমায় প্রাণে মেরে ফেলতে চেয়েছিলাম। তুমি আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। সুজাতা দেবী সবার সামনে সব ঘটনা খুলে বলে। মারিয়া ভীষণ কষ্ট পায়। পুলিশ গুন্ডা দিলীপকে চেপে ধরে। আমায় ছেড়ে দিন স্যার, এই বুড়িটাই আমার ওর বৌমাকে মেরে ফেলতে বলেছিল। আমার কোনো দোষ নেই স্যার, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। চাপকে পিঠের চামড়া তুলে নেবো জানো? মানুষ খুন করা দেখাচ্ছি মজা। চল লকআপে, এমন মারবো না মেরে হাত পা ভেঙে দেবো। আর মাসিমা, আপনিও চলুন আমাদের সাথে। পুলিশ সুজাতা দেবীকে থানায় নিয়ে যেতে চাইলে মারিয়া বারণ করে দেয়। মারিয়া তাকে অ্যারেস্ট করতে দেয় না। পুলিশগুলো দিলীপকে নিয়ে চলে যায়। মারিয়া সুজাতা দেবীকে ক্ষমা করে দেয়। সুজাতা দেবী আর কখনো মারিয়াকে কোনো কথা শোনায় না। সে মারিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এইভাবে সবাই মিলে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। মৌমিতা, প্রিয়াঙ্কা এবং নূপুর তিনজনেই গ্রামের মেয়ে ছিল। তারা আলাদা আলাদা গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে এসেছিল। তারা তিনজন একে অপরকে আগে থেকে জানতো না। হোস্টেলের রুমমেট হিসেবে তারা একে অপরকে পেয়েছিল, আর তাদের পরিচয় শুরু হয়েছিল রুমমেট হিসেবেই। সময়ের সঙ্গে সঙ্গে তিনজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন, এই প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি বেরো না, আমার খুব জোরে পটি পেয়েছে। সেই কখন তো ঢুকেছিস, এতক্ষণ ধরে বাথরুমে বসে কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি তুই? এই, আমার মনে হচ্ছে প্রিয়াঙ্কা মোবাইল নিয়ে বাথরুমে ঢুকেছে। দেখ তোর মোবাইল ফোনটা আছে কিনা। হ্যাঁ, আমি যা বলেছি। এমনি সময় সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে, অথচ বাথরুমে গিয়ে ফোন ব্যবহার করার এত বাহার চলে আসে। সত্যি, এই প্রিয়াঙ্কার জন্য না মাঝে মধ্যে খুব রাগ হয়। এই প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি বেরো না, আমি আর চেপে রাখতে পারছি না, বিশ্বাস কর। তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়, না হলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে দেব। তখন তোকেই রুম পরিষ্কার করতে হবে। আরে বাবা, শান্তিতে খেতে দিস না, ঘুমাতে দিস না, পড়তে দিস না, শান্তিতে পটিও করতে দিবি না? দাঁড়া দাঁড়া, 2 মিনিট দাঁড়া, এখনই আসছি। 2 মিনিটের বেশি হয়ে গেছে, তুই বেরোবি নাকি আমি এবার দরজাটা ভেঙে ভেতরে ঢুকে যাব? প্রিয়াঙ্কা ততক্ষণে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। বাবারে বাবা, তোদের জন্য সুখ নেই। ঠিক মতো পেটটা হালকা হলো না আমার। আমি বাথরুমে গেলেই তোদের পটি পেয়ে যায়, নাকি আমাকে বিরক্ত করতে তোদের ভালো লাগে? আর আমার ফেস ওয়াশ কে ব্যবহার করেছিস? এসব কথা পরে বলবি, সর, আগে আমাকে ভেতরে যেতে দে। এই বলে মৌমিতা বাথরুমের মধ্যে ঢুকে যায়। এবার নূপুর মৌমিতাকে তাড়াতাড়ি বাথরুম থেকে বের করার জন্য চেঁচাতে শুরু করে। 3 বন্ধুর সকাল শুরু হতো ঠিক এভাবেই। তাদের 3 জনের একটাই কমন বাথরুম ছিল, তাই পটি করা নিয়ে, স্নান করা নিয়ে তাদের মধ্যে প্রত্যেক দিনই ঝগড়া হতো। একদিন রাত্রিবেলা মৌমিতা ও প্রিয়াঙ্কা পড়াশোনা করছিল। তখন নূপুর বিছানার উপর শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। এই, লাইটটা বন্ধ কর, আমি ঘুমাবো এবার। লাইট জ্বললে আমার ঘুম আসে না, আমার খুব ঘুম পাচ্ছে। লাইট বন্ধ করব না, দেখছিস না আমরা পড়াশোনা করছি। মাত্র 2 মাস পর পরীক্ষা, তোর কোনো হুঁশ আছে? তুই নিজে তো পড়াশোনা করিস না, আর আমরা পড়াশোনা করতে চাইলে তুই সেটা দেখতে পারিস না। আমার পড়াশোনা নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না। রাতে ঘুমানোর সময় ঘুমাতে দে অন্তত। সারাদিন তো ভন ভন করতে থাকিস কানের কাছে।
আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, আমি ঘুমাবো, লাইটটা বন্ধ কর। দেখ নূপুর, এখানে তিনজনেই পড়াশোনা করতে এসেছি, সুতরাং আমরা পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবি না। তোর ঘুম পাচ্ছে, মুখে বালিশ চাপা দিয়ে ঘুমা, আর আমাদেরকে পড়তে দে। তোদের পড়াশোনা করার ইচ্ছা হচ্ছে? তাহলে তোরা মোমবাতি জ্বালিয়ে পড়, কিংবা একটা নাইট ল্যাম্প কিনে আন, আর আমাকে দয়া করে ঘুমাতে দে। না, আমরা লাইট বন্ধ করব না, তুই যা পারিস তাই কর। তোর যদি আমাদের দুজনের সঙ্গে থাকতে অসুবিধা হয় তাহলে তুই রুম চেঞ্জ করে নে, তোর মতো মেয়ের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আমরা পড়াশোনা করছি, আর আমাদেরকে দেখেও কি তোর পড়াশোনা করার ইচ্ছা করে না? সব সময় তো ফোন নিয়ে টেপাটেপি করিস। ছাড় তো মৌমিতা, বেকার এর পেছনে সময় নষ্ট না করে আমরা পড়ি, চল। এই বলে মৌমিতা ও প্রিয়াঙ্কা আবার পড়তে শুরু করে। নূপুর রাগ করে তাদের আর কিছু বলে না। নূপুর মনে মনে তাদের উপর প্রতিশোধ নেবে বলে ঠিক করে। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রিয়াঙ্কা এবং মৌমিতা শুয়ে পড়ে। তারা প্রত্যেক দিনই দুপুরবেলা করে কিছুক্ষণ রেস্ট করত এবং তারপর বিকেল বেলা থেকে আবার পড়াশোনা শুরু করত। এই প্রিয়াঙ্কা, গান চালা না, আজকে খুব বোরিং লাগছে, ভালো মতো জোরে গান চালা দেখি। জোরে জোরে গান শুনলে আমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছিস, দাঁড়া আমি এখনই গান চালাচ্ছি। আর শুধু গান হবে নাকি একটু নাচানাচি করবি? নাচানাচি করলে মন আরো ভালো হয়ে যাবে। এই বলে তারা দুজনে গান চালিয়ে নাচানাচি করতে থাকে। নূপুর তখন রুমে ছিল না, সে বাইরে থেকে এসে মৌমিতা এবং প্রিয়াঙ্কার অবস্থা দেখে বলে, এই তোরা তাণ্ডব শুরু করেছিস কেন? গানটা বন্ধ কর। কি বললাম, শুনতে পেলি না? নাচ গান করা বন্ধ কর। কেন, তোর আবার কি হলো? নাচ গান করলে তোর কিসের অসুবিধা হবে শুনি? কিসের অসুবিধা হবে মানে? আমি এখন পড়তে বসবো, এরকম গান চললে আমি কিভাবে পড়বো? ওরে বাবা, আজকে দেখছি তোর বড্ড বেশি পড়ায় মন বসেছে। এমনি সময় তো কোনোদিনও পড়িস না, সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খাস, ফোন ঘাটিস, আর যেই দেখলি আমরা দুজনে একটু মজা করছি আমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য, আর অমনি তোর পড়ার ইচ্ছা হলো। হ্যাঁ তো, হোস্টেলে কেন থাকতে এসেছি? পড়াশোনা করার জন্য, নাচ গান করার জন্য না, বুঝেছিস? আর এমনিও সবার পড়ার জন্য আলাদা আলাদা একটা টাইম থাকে। আমার দুপুরবেলা পড়তে ভালো লাগে, তাই আমি এখন পড়বো। গানটা বন্ধ কর এবার। ছেড়ে দে মৌমিতা, এই হিংসুটে কোনোদিনও শুধরাবে না। আসলে এর সবকিছুতেই প্রবলেম। নে, গান বন্ধ করে দিচ্ছি, দেখি এবার তুই কতক্ষণ পড়তে পারিস। এই বলে প্রিয়াঙ্কা গানটা বন্ধ করে দেয়। নূপুর বই নিয়ে পড়তে বসে পড়ে। আসলে নূপুরের পড়ার কোনো ইচ্ছা ছিল না, সে শুধুমাত্র মৌমিতা ও প্রিয়াঙ্কাকে বিরক্ত করার জন্য এরকমটা করেছিল। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন হোস্টেলের ক্যান্টিন থেকে তিনজন তাদের রুমে নিজের নিজের জন্য খাবার নিয়ে আসে। এই দাঁড়া, আমি হাতটা একবার ধুয়ে আসি। তোরা দুজনে সত্যি খুব নোংরা, কোনোদিনও দেখলাম না খাবার খাওয়ার আগে হাত ধুয়েছিস। আমাদের হাতে নোংরা নেই, তাই আমরা হাত ধুই না। একটু আগেই তো স্নান করলাম, আমার হাত পরিষ্কার আছে। যা, তুই ভালো করে হাত ধুয়ে আয়, সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে আয়, যা। মৌমিতা বাথরুমে হাত ধুতে চলে যায়। এই ফাঁকে প্রিয়াঙ্কা ও নূপুর মৌমিতার প্লেট থেকে ডিম নিয়ে দুজনে অর্ধেক অর্ধেক করে খেয়ে নেয়। কিছুক্ষণ পরে সেখানে মৌমিতা চলে আসে। সে খাবার খেতে গিয়ে দেখে তার প্লেটে ডিম নেই। এই, আমার ডিম কোথায় গেল? তোর ডিম? তুই আবার কবে থেকে ডিম পাড়া শুরু করেছিস রে? বাহ, আমাদের তাহলে আর ডিম কিনে খেতে হবে না। মার খাবি, মজা করছিস কেন? আমার প্লেটে যে ডিমটা ছিল সেটা কোথায় গেল? কে খেয়েছিস ডিমটা? নূপুর, তুই কিছু বলছিস না যে? তুই খেয়েছিস তাই না? এটা তোরই কাজ, আমি ভালো করেই জানি। আমি তোর ডিম খেতে যাব কেন? আমার ডিমটাই তো আমি এখনো খেলাম না। তুই নিজে খেয়ে ফেলেছিস আর ভুলে গেছিস। হ্যাঁ, নূপুর ঠিক বলছে, তুই তো হাত ধোয়ার আগে ডিমটা খেয়ে তারপর গেলি। একদম মিথ্যা কথা বলবি না। তোদের দুজনের মধ্যে কেউ একজন ডিমটা খেয়েছিস। আমি ডিম খেয়েছি আর আমার মনে নেই? এবার তোদের ডিম থেকে অল্প অল্প করে আমাকে দে। ডিম আমার ফেভারিট খাবার, আমি ডিম দিতে পারবো না। হ্যাঁ, আমিও আমার ডিম শেয়ার করতে পারবো না, সরি ভাই। ঠিক আছে, ছাড়, তাহলে তোরাই ভালো করে গেল, আমি খাবো না। আমি যাচ্ছি, বাইরে থেকে কিছু কিনে খাবো। ওরে বাবা, বড় লোক, আমাদেরকেও নিয়ে চল তাহলে। বাইরে থেকে কি কিনে খাবি? তুই আমাদেরকেও খাওয়াস। অনেকদিন বাইরের খাবার খাইনি। এই, কি খাওয়া যায় বলতো নূপুর? বিরিয়ানি খাবো, বিরিয়ানি, অনেকদিন খাইনি। চুপ কর, রাক্ষসের বাচ্চা নাকি তোরা? অন্যের খাবারে থাবা মেরে হচ্ছে না, আবার বলছি বিরিয়ানি খাবো। কোনোদিন তো তোরা দুজনে মিলে আমাকেই খেয়ে নিবি দেখছি। এত খাস কি করে তোরা? মৌমিতা এমন কথা বলতে বলতে নূপুরের প্লেট থেকে ডিমটা তুলে নিয়েই মুখে ভরে নেয়, কারণ মৌমিতা ভেবেছিল তার ডিম নূপুরই খেয়েছে। এই এই, এটা কি হলো? তুই আমার ডিমটা খেয়ে নিলি কেন, শয়তান? কারণ আমি জানি আমার ডিমটা তুই খেয়েছিলি।
আমি একা খাইনি, আমি আর প্রিয়াঙ্কা দুজনে অর্ধেক অর্ধেক করে খেয়েছিলাম, আর তুই আমার ডিমটা খেয়ে নিলি। এবার আমি কি করে ভাত খাবো? এভাবে তিন বন্ধুর মধ্যে ডিম খাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন রাত্রিবেলা নূপুর ঘুমাচ্ছিল আর মৌমিতা ও প্রিয়াঙ্কা পড়াশোনা করছিল। নূপুর ঘুমের মধ্যে খুব জোরে জোরে নাক ডাকছিল। এর ফলে প্রিয়াঙ্কা ও মৌমিতার খুবই রাগ হয়। এই কুম্ভকর্ণের বাচ্চা, কত নাক ডাকবি? হ্যাঁ, এই ওঠ ওঠ বলছি। আরে কি হলোটা কি? আমি যখনই ঘুমাই তোরা আমাকে ঘুম থেকে তুলে দিস। তোদের সমস্যাটা কি বলতো? তোর ঘুমানো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তুই এত জোরে জোরে নাক ডাকছিস কেন? আমরা পড়াশোনা করছি, আমাদের অসুবিধা হচ্ছে তো। তোদের কোন জিনিসে অসুবিধা হয় না বলতো? সামান্য নাক ডাকার আওয়াজেও তোদের অসুবিধা হচ্ছে? নাক ডাকার আওয়াজ এটা, আমার নাকে ডিজে চলছে না যে তোরা পড়তে পারবি না। না, তোর নাক ডাকার আওয়াজে কোনো সমস্যা নেই। তুই এভাবে নাক ডাকতে ডাকতে আরাম করে ঘুমালে আমরা পড়াশোনা করার মোটিভেশনটা পাবো কিভাবে? তোকে দেখে তো আমাদেরও ঘুমানোর ইচ্ছে করছে। আরে কখনো তো তোরা লজিক্যাল কথা বল, লজিকবিহীন কথা সবসময় বলতে থাকিস। এখন আমার কি করণীয় বল? নাক ডাকা বন্ধ করতে হবে, তাই তো? হ্যাঁ, নাক ডাকা বন্ধ করতে হবে, আর না হলে আমাদের সঙ্গে পড়তে হবে। না, আমি দিনের বেলা পড়ি আর রাতে ঘুমাই। তোদের মতো আমি নিশাচর প্রাণী নই, আর আমি কখন পড়বো না পড়বো সেটা আমার ব্যাপার, তোরা ঠিক করে দিবি কেন? আমি ঘুমাচ্ছি, ওকে বাই। আর আমি ঘুমের মধ্যে যদি বাই চান্স নাক ডেকে ফেলি তাহলে তোরা কানে তুলো গুজে নিবি। এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এই বলে নূপুর ঘুমিয়ে পড়ে। নূপুরের কথা শুনে প্রিয়াঙ্কা ও মৌমিতা দুজনেরই খুব রাগ হয়। পরের দিন নূপুর কলেজে না গিয়ে অন্য কোথাও একটা ঘুরতে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে আসলে সে মৌমিতা ও প্রিয়াঙ্কাকে বলে, এই আমি তো আজকে কলেজে যেতে পারিনি। আজকে তো কলেজে অনেকগুলো ইম্পর্টেন্ট ক্লাস ছিল, ক্লাসের নোটসগুলো একটু আমাকে দিবি? তুই কলেজে যেতে পারিসনি নাকি ইচ্ছা করে কলেজে যাসনি? সকালবেলা সেজেগুজে কোথায় বেরিয়েছিলি? রাত 10টার সময় হোস্টেলে ফিরলি যে। আমার পার্সোনাল লাইফ নিয়ে তোরা এত মাথা ঘামাস কেন বলতো? তোরা শুধুমাত্র আমার রুমমেট, তোদের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করে এই রুমের মধ্যে থাকতে হয়। আর আমি কোথায় যাব না যাব সেটাও কি তোদেরকে বলে করতে হবে? আজকে অনেক বড় কথা বললি তুই। আমরা শুধুমাত্র তোর রুমমেট, তাই তো? আমরা তোর বন্ধু নই? তুই আমাদেরকে কখনো বন্ধু মনে করিস না, তাই না? ঠিক আছে, আমরাও কলেজের ইম্পর্টেন্ট নোটস তোকে দেব না, তুই তোর বন্ধুদের কাছ থেকে নিয়ে নিবি। হ্যাঁ যা না, ঠিক আছে, এত ঘ্যাম খাওয়ার কিছু নেই। আমার কি বন্ধুর অভাব আছে নাকি? এই বলে নূপুর তাদের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। নূপুর বেশ কয়েকদিন মৌমিতা ও প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে না। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন মৌমিতা ও প্রিয়াঙ্কা লক্ষ্য করে নূপুর লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আবার কলেজেও যায় না। এই দেখে মৌমিতা ও প্রিয়াঙ্কা নূপুরের কাছে এসে জিজ্ঞাসা করে, কিরে নূপুর, তোর কি হয়েছে বলতো? তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো প্রবলেমের মধ্যে আছিস। কি ব্যাপার, কান্নাকাটি করছিস কেন? তোর বাড়িতে কোনো প্রবলেম হলো নাকি? না, আমার কিছু হয়নি, তোরা যা এখান থেকে। তোরা জেনে কি করবি? এমন বলিস না নূপুর, তোর প্রবলেমটা আমাদের সঙ্গে শেয়ার কর। আমরা যদি তোকে হেল্প করতে পারি। আমরা তিনজনে একসঙ্গে থাকি, একসঙ্গে পড়াশোনা করি। আমাদেরকে একে অপরের বিপদের সময় তো পাশে থাকতেই হবে। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে নূপুর হাউ হাউ করে কেঁদে ওঠে এবং সে তার সমস্যার কথা মৌমিতা ও প্রিয়াঙ্কার সঙ্গে শেয়ার করে। আমাদের কলেজে একটা ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে আমি বারে গিয়েছিলাম, আবার নাইট ক্লাবেও গিয়েছিলাম। রোহিত জোর করে আমাকে মদ খাইয়েছে, সিগারেট খাইয়েছে, আবার আমি ছোট জামা পরে মদ খেয়ে নেশার ঘুরে নাচানাচিও করেছি। ও সবকিছু ভিডিও রেকর্ডিং করেছিল। ও এখন আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে ও যা বলবে আমাকে তাই করতে হবে। আমি ওর কথা না শুনলে ওই ভিডিওগুলো ও আমার বাবা মাকে পাঠিয়ে দেবে, আর বলেছে কলেজেও ভিডিওগুলো ভাইরাল করে দেবে। কি, রোহিত এসব করেছে তোর সঙ্গে? রোহিত একটা ফালতু ছেলে, তুই কেন ওই ছেলেটার পাল্লায় পড়লি বলতো? আমি একটা গ্রামের সাধারণ মেয়ে, আমার বাবা মা আমাকে খুব কষ্টে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছে। যদি জানতে পারে আমি শহরে এসে এসব করছি তাহলে আমার বাবা মা খুব কষ্ট পাবে, আমাকে হয়তো আর পড়াশোনা করতেও দেবে না। তুই চিন্তা করিস না, আমরা আছি তো, আমরা ঠিক সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেব। মৌমিতা ও প্রিয়াঙ্কা খুবই সাহসিকতার সঙ্গে নূপুরকে নিয়ে পরের দিন তাদের কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে যায়। প্রিন্সিপাল স্যারকে তারা সবটাই খুলে বলে। প্রিন্সিপাল স্যার সবটা জানার পর রোহিতকে ডেকে পাঠায় এবং রোহিতকে খুবই বকাবকি করা হয়। শুধু তাই নয়, রোহিতের ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট করতে বলা হয়
এভাবেই মৌমিতা ও প্রিয়াঙ্কা নূপুরের চিন্তার কারণ দূর করতে সক্ষম হয়। নূপুর বুঝতে পারে প্রিয়াঙ্কা ও মৌমিতা তার কাছে শুধু রুমমেট নয়, তারা তার শুভকামী বন্ধু। সে তার বন্ধুদের কাছে ক্ষমা চায় এবং সে বাজে সঙ্গ ত্যাগ করে প্রিয়াঙ্কা ও মৌমিতার সঙ্গে মন দিয়ে পড়াশোনা করতে থাকে।